বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 কারণে গোটা বিশ্ব যখন স্তব্ধ, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে করে তুলেছে বিপর্যস্ত। গোটা বিশ্ব যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করার জন্য অনলাইন ভিডিও লেকচারের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আমি জনাব এডিএম মুজাহিদুল বাশার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা, আজ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও লেকচারের অনার্স তৃতীয় বর্ষের শিল্প উদ্যোক্তা এন্টারপ্রেনিউরশিপ কোর্সটি পড়ানোর জন্য উপস্থিত হয়েছি। আজ আমার দ্বিতীয় লেকচার। আজ আমি শিল্প উদ্যোগের ভূমিকায় দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী লেকচারে প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। শুরুতে শিল্প উদ্যোগের ভূমিকা, শিল্প উদ্যোগ সহ আরো বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। একজন শিল্প উদ্যোক্তার গুণাবলী পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের আমরা তার পরবর্তী ধাপ থেকে আলোচনা করব। আজকের আমাদের এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচারের আলোচ্য সূচিতে আমি রেখেছি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা। দ্বিতীয় পর্যায়ে রেখেছি উদ্যোক্তার নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা বা দায় দায়িত্ব, শিল্প উদ্যোগের তত্ত্বসমূহ, থিওরি, ব্যবসা উদ্যোগ প্রেরণার প্রস্তাবিত মডেল এবং শিল্প উদ্যোগ মডেল। আমরা শুরুতে আমাদের যে কোশ্চেনটা আছে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা বা গুরুত্ব কি? আসলে একজন সফল উদ্যোক্তা বা কয়েকজন সফল উদ্যোক্তা গোটা দেশকে চেঞ্জ করে দিতে পারে, এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমাদের বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন উদ্যোক্তার ভূমিকা, একজন উদ্যোক্তার গুরুত্ব কি হতে পারে, আমরা তা নিয়ে একটু আলোচনা করি। আমরা এখানে কতগুলো পয়েন্ট আউট করেছি, আমরা পয়েন্ট সম্পর্কে সামান্য একটু আলোচনা করব। আমরা প্রথম পয়েন্টগুলো একটু দেখে নেই। মূলধন গঠন ও তার যথাযথ ব্যবহার, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি বা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে ভারসাম্য সৃষ্টি ও অর্থনৈতিক ক্ষমতায়ন, আয়ের সুষম বন্টন, সংযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, নতুন পণ্য উদ্ভাবন ও বিদ্যমান পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি, নতুন পণ্যের বাজার ও চাহিদা সৃষ্টি, সম্পদের সুষম ব্যবহার, পশ্চাৎ ও অগ্রসংযোগ শিল্পের উন্নয়ন, দ্যাট ইজ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, এবং যথোপযুক্ত প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং রপ্তানি বাণিজ্যে গতি সঞ্চার করা। আমরা সকল পয়েন্ট বিস্তারিত আলোচনা করব না, কারণ এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা নর্মালি সবই জানি। তো আমাদের যে পয়েন্টগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো একটু দুর্বোধ্য বা আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার না বলে আমি মনে করি, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। মূলধন গঠন ও তার যথাযথ ব্যবহার, এটি আমরা সবাই জানি, তারপরেও আমি একটু বলতে চাই এই কারণে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাইফ ব্লাড টাকা। মানুষের দেহের যেমন রক্ত ছাড়া একটা মানুষের দেহ চলে না, ঠিক তেমনি একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প প্রতিষ্ঠান যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে সবার আগে আমাদের দরকার মূলধন এবং তার যথাযথ ব্যবহার। আমি মূলধন, সোর্সেস অফ ক্যাপিটাল, এর চারটা উৎস রয়েছে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধন ও সংরক্ষিত তহবিল।
এর প্রপার ইউটিলাইজেশন যদি আমি করতে না পারি, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বা দেশের উন্নয়ন সম্ভব নয়। 2 নম্বর বলছে শিল্পায়ন। একজন উদ্যোক্তাই পারে দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পরিণত করতে, এবং তারই ফলে কি হবে? কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে মাঝে বলেছিলেন যে ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কেন আমরা চাকরির পিছনে ঘুরে বেড়াচ্ছি? আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, আমরা মানুষকে চাকরি দিব, তাহলে অবশ্যই আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। থার্ড পর্যায়ে আমরা ফোর্থ পর্যায়ে বললাম যে অর্থনৈতিক উন্নয়নে ভারসাম্য সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষমতায়ন। আমাদের অর্থনীতির একটা ভারসাম্য সৃষ্টি করতে হবে। এই ভারসাম্য কি? ধনী এবং গরিবের মধ্যে সমতা বিধান, অর্থাৎ কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এটি আমাদের অর্থনৈতিক ভারসাম্য নয়। এবং এই অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে বোঝানো হচ্ছে যে টাকা যদি আমার কাছে থাকে, ক্ষমতা আমার কাছে চলে আসবে। এবং আমাদের সমাজে একটা প্রচলিত কথা রয়েছে, মানি ইজ দ্য সেকেন্ড গড। এর পরের পয়েন্ট আছে আয়ের সুষম বন্টন। আমি যা আয় করব, এই আয়ের যদি সুষম বন্টন করতে না পারি, তাহলে ইনভেস্টমেন্ট সম্ভব নয়। তারপরে বলা হচ্ছে সংযোগ সৃষ্টি, অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে, প্রোডাক্টের মধ্যে, দেশের মধ্যে একটা কোঅর্ডিনেশন সৃষ্টি করতে হবে। এটা উদ্যোক্তার কাজ, এবং উদ্যোক্তা এই কাজটি করে বলেই আমাদের অর্থনীতি সচল হয়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে যদি আমরা কোভিড-19 এর কথা বলি, তাহলে দেখা যাবে যে একজন মানুষের যদি সমস্যা হয়, তার উপরে আরো 10 জন নির্ভরশীল, সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন যদি করতে চাই, তাহলে আমাদের সকলকে কাজে এগিয়ে আসতে হবে, উদ্যোক্তাকে সহযোগিতা করতে হবে, এবং সেই উদ্যোক্তা যদি সঠিক উদ্যোগ গ্রহণ করে এদেশের শিল্পায়ন করতে পারে, তাহলে দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে মানুষ কাজ করতে পারবে, মানুষের ইনকাম হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে। এরপরে বলা হচ্ছে নতুন পণ্য উদ্ভাবন। সবসময় আমরা সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি, অর্থাৎ নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনতে হবে, এবং এক্সিস্টিং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমাদের প্রতিনিয়ত গবেষণা করে যেতে হবে। এরপর বলছে নতুন পণ্যের বাজার সৃষ্টি। আমি শুধু পণ্য উদ্ভাবন করব, আমাদের যে বিদ্যমান পণ্যগুলো বাজারে চালু রয়েছে তার উৎকর্ষতা বৃদ্ধি করব, কিন্তু এই পণ্য বিক্রি করার জন্য বাজার সৃষ্টি করতে পারবো না, বাজারের চাহিদা সৃষ্টি করতে পারবো না, তাহলে তো প্রোডাক্ট তৈরি করে কোনো লাভ নাই। আমরা যদি ভারতের দিকে তাকাই, আমরা যদি চীনের দিকে তাকাই, তাহলে তাদের ক্ষেত্রে একটা বিষয় সুবিধা আছে, সেটা হলো যে দেশের জনসংখ্যা অনেক বেশি, অর্থাৎ এই দুটো দেশে প্রায় 300 কোটি মানুষ বসবাস করে। তারা তাদের বাজার নিয়ে, উৎপাদিত পণ্যের বাজার নিয়ে তাদের চিন্তা করা লাগে না। তারা তাদের দেশেই এই 300 কোটি মানুষকে যদি প্রোডাক্ট তৈরি দিতে পারে, তাহলে তারা অনেক বেশি এগিয়ে যাবে। এরপরে বলছে সম্পদের সুষম ব্যবহার, অর্থাৎ একটা সম্পদকে আমরা সুষম পর্যায়ে ব্যবহার করতে পারি, অর্থাৎ কাম্য পর্যায়ে। অর্থাৎ যে আমি যদি একটা সিম্পল উদাহরণ দেই, আমি একটা লাউ ক্রয় করলাম বাজার থেকে, আমি লাউও খাবো, লাউয়ের খোসাও খাবো। অর্থাৎ কি হলো? আমি লাউয়ের খোসাটা ফেলে দিলাম না। আমি পটল কিনলাম, পটলও খাবো, পটলের খোসাও ভাজি করে খাবো। তাহলে আমি এই যে আহ, মানে একই আইটেম দিয়ে আমি দুটো আইটেম, একটা প্রোডাক্ট দিয়ে দুটো আইটেম তৈরি করতে পারছি, অর্থাৎ আমার যে সম্পদ আছে তার সুষম ব্যবহার আমরা করতে পারছি। যেরকম আমরা যদি একটা দোকান ভাড়া নেই, বা কেউ যদি একটা কোচিং সেন্টার ভাড়া নেয়, তাহলে দেখা যায় এই কোচিং এ কেউ সকালে পড়ায়, কেউ দুপুরে পড়ায়, কেউ বিকালে পড়ায়, কেউ রাতে পড়ায়, কেউ বিশেষ কোচিং করায়, কেউ একাডেমিক কোচিং করায়। অর্থাৎ একটা রুমের মাল্টিপারপাস ইউজ হচ্ছে, অর্থাৎ সেই রুমটা কিন্তু বসে নাই, সেটা দিয়ে কি হচ্ছে, একই রুম দিয়ে বহু মানুষের সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে এবং মানুষের ইনকামও হচ্ছে। এরপরে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ। আমি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ হলো যে আমি যে প্রোডাক্টের তৈরি করার জন্য ইন্ডাস্ট্রিটা গড়ে তুলবো, এটার মার্কেটটা কোথায় সেটাকে বলে ফরওয়ার্ড লিঙ্কেজ, এবং যে প্রোডাক্ট তৈরি করতে চায় তার কাঁচামাল আমার দেশে আছে কিনা। যেরকম আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো তাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো বিদেশ থেকে আমদানি করে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নাই, কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ আছে। ফরওয়ার্ড লিঙ্কেজ হলো কি, আমরা আমাদের এই উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করবো, আমাদের বাজার আছে। সুতরাং আমরা যদি দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের প্রতি গুরুত্ব দিতে হবে।
এরপরে বলা হচ্ছে যথোপযুক্ত প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার। আমি সিম্পল যদি একটা উদাহরণ দেই ব্যাংককে নিয়ে, আগের আমলে ছোটবেলায় যখন আমরা ব্যাংকে যেতাম তখন দেখতাম যে একটা ব্যাংকের টাকা উত্তোলন এবং টাকা জমা দিতে গিয়ে প্রচুর সময় নষ্ট হতো। বড় বড় ভলিউম বইতে তারা তাদের ট্রানজেকশন গুলো লিপিবদ্ধ করতো, ক্যাশ বই আপ টু ডেট করতো, এতে একটা চেক ভাঙাতে গিয়ে অথবা টাকা জমা দিতে গিয়ে প্রচুর সময় নষ্ট হতো। কিন্তু নাও এ ডেজ একজন ব্যাংক অফিসার একটা কম্পিউটার নিয়ে বসে থাকে, আর সে তার কাছে টাকাটা জমা দিলেই অন টেবিল সার্ভিস, টাকা তুলতে গেলে অন টেবিল সার্ভিস, দ্বিতীয় কোনো টেবিলে আমাদের সেবার জন্য যাওয়া লাগে না। এবং ম্যান পাওয়ারও কমে গেছে, অর্থাৎ একটা কম্পিউটার দিয়েই যদি কেউ মনে করে ছোট একটা ব্যাংক ব্রাঞ্চ চালানো সম্ভব হয়। সুতরাং আমাদের কাজের গতি বৃদ্ধি পাচ্ছে, আমাদের সময় কম লাগতেছে, আমাদের অর্থ বেঁচে যাচ্ছে, অর্থাৎ সার্বিক দিক থেকে আমরা লাভবান হচ্ছি। এটি যদি একজন উদ্যোক্তা এই পরিবেশটা সৃষ্টি করে দিতে পারে তাহলে আমাদের দেশের অর্থনীতির উন্নতি হবে। এরভাবে হচ্ছে রপ্তানি বাণিজ্য গতি সৃষ্টি করা, অর্থাৎ আমাদের সবকিছু যদি ঠিকঠাক মতো চলে তাহলে আমরা যে বিদেশ থেকে অর্ডার গুলো পাবো সেই অর্ডার গুলো আমরা যথাযথ সাপ্লাই দিতে পারবো। তাতে করে আমাদের কি হবে, রপ্তানি বাণিজ্য একটা গতি আসবে, আমরা কখনোই আমাদের যে অর্ডার গুলো ফেল করব না। সুতরাং একজন উদ্যোক্তার দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা অনেক বেশি। এবার আমরা দেখি উদ্যোক্তার নৈতিকতা এবং সামাজিক দায় দায়িত্ব কতটুকু আছে। তো আমরা এখানে কতগুলো পয়েন্ট নিয়ে এসেছি। 1 নম্বরে বলা হচ্ছে, আমি সাথে সাথে পয়েন্টগুলো আলোচনা করে যাই। এক নম্বরে বলা হচ্ছে পক্ষপাত শূন্য আচরণ, অর্থাৎ একজন উদ্যোক্তাকে নিউট্রাল হতে হবে। কে ওনার আপনজন, কে ওনার খাতিরের মানুষ, কে ওনার আত্মীয়, এটা দেখলে চলবে না। উনি সবার প্রতি সমান আচরণ করবেন, তাহলেই একজন উদ্যোক্তার নৈতিকতার পরিচয় পাওয়া যাবে। আইন কানুন ও বিধিনিষেধ মান্য করা, আমাদের সমাজে প্রচলিত, দেশে প্রচলিত, ইন্ডাস্ট্রিতে প্রচলিত, আমাদের কর ব্যবস্থায় প্রচলিত যে সমস্ত আইন কানুনগুলো আছে সেই আইন কানুনের প্রতি সম্মান দেখানো, সেই আইন কানুন মেনে ব্যবসা করা। তারপরে থার্ড বলা হচ্ছে সততা, অর্থাৎ আমার ভিতরে যদি সততা থাকে এবং আমার যদি যোগ্যতা কিছু কমও থাকে তাহলেও আমি উন্নতি লাভ করতে পারবো। একজন উদ্যোক্তার সেই ধরনের সততা থাকা উচিত বলে আমি মনে করি। এবং এই সত্যিকার সৎ ব্যবসায়ীরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকার সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহীদের মর্যাদা পাবে। সুতরাং আমাদের উদ্যোক্তাকে, আমাদের ব্যবসায়ীদেরকে সততা পরিচয় দিতে হবে বলে আমি মনে করি। ক্রেতা সন্তুষ্টি, আমি যে প্রোডাক্টটা তৈরি করব আমার প্রধান কাস্টমার, আমার প্রধান আকর্ষণ হচ্ছে কাস্টমার। আমি যাদের কাছে বিক্রি করব তারা যদি আমার প্রতি খুশি না হয়, তারা যদি প্রোডাক্টের প্রতি খুশি না হয়, তাহলে আমি আমার উৎপাদিত পণ্য বিক্রি করে কোনোদিনই লাভবান হতে পারবো না এবং আমি সমাজের জন্যও কিছু করতে পারবো না। এ বলছে পাওনাদারদের প্রতি দায় দায়িত্ব, পাওনাদারদের কিসের সুবিধা হবে, পাওনাদারদের কিছু অসুবিধা হবে, পাওনাদারদের যথাসময়ে যদি আমরা টাকা পরিশোধ করতে না পারি, তাদের পাওনা নিয়ে যদি আমরা ধানাই মানাই করি, তাহলে তারা তো আমাদের যে কাঁচামাল হোক আর প্রোডাক্ট যারা কেনে তাদেরকে আমরা ঠিক মতো পাওনা পরিশোধ যদি আমরা করতে না পারি তাহলে তারা আবারও পুনরায় প্রোডাক্ট তৈরি করে আমাদেরকে সাপ্লাই দিতে পারবে না বা কাঁচামাল সাপ্লাই দিতে আমাদেরকে পারবে না। এরপরে শ্রমিক কর্মচারীদের প্রতি দায় দায়িত্ব, শ্রমিক কর্মচারীরা আমাদের সমাজের, আমাদের ইন্ডাস্ট্রির পরিবারের মতো কাজ করে। সুতরাং তাদের নিজেদের কতটুকু সুবিধা অসুবিধা হবে, তাদের ছেলে মেয়েদের যদি কত সুবিধা সুবিধা হয়, তাদের কর্ম পরিবেশের যাতে সুবিধা অসুবিধা হয়, তারা যেন ভালো ভেন্টিলেশনে কাজ করতে পারে, আরো স্যানিটাইজেশন তারা পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিনিয়োগকারীদের প্রতি আমাদের দায় দায়িত্ব, যাদের টাকায় আমরা ব্যবসা করব তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হতে পারে, মধ্য শ্রেণীর মানুষ হতে পারে এবং উচ্চ শ্রেণীর মানুষ হতে পারে। অর্থাৎ যাদের টাকা, যাদের সঞ্চিত তিল তিল করে গড়া অর্থ দিয়ে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলবো, আমি উদ্যোক্তা হিসাবে আমার তাদের প্রতি অনেক দায় দায়িত্ব থাকবে। এরপর সমাজের লোকদের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে উদ্যোক্তার। একজন উদ্যোক্তার সমাজের লোকদের প্রতি দায় দায়িত্ব রয়েছে। আমি যদি এখানে একটা উদাহরণ দেই, আমি একজন উদ্যোক্তা, হয়তো আমার বাড়ি সাতক্ষীরায়। তো আমার সাতক্ষীরা যে এলাকায় আমি বাস করি সেখানে আমার একটা সমাজ রয়েছে, আমি সেই সমাজে বেড়ে উঠেছি, সেই সমাজের লোকদের প্রতি আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে। আমি যদি উদাহরণ দেই, হিসাবে দাঁড় করাই যে আমার যদি ঈদের ছুটি হয় তাহলে আমি কিন্তু ওই
ছুটি কাটানোর জন্য নারায়ণগঞ্জ যাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার সেই জন্মস্থান সাতক্ষীরাতে। সেখানে সমাজে আমি বেড়ে উঠেছি, সেখানে আলো বাতাসের মধ্যে আমি বেড়ে উঠেছি। সেই সমাজের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে, সেই স্থানের লোকের প্রতিও আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে, সেটি আমাদেরকে পালন করতে হবে। এবং সরকারের প্রতি দায় দায়িত্ব কি? আমি ব্যবসা করব কিন্তু সরকারকে ট্যাক্স দিব না, এটি হতে পারে না। অর্থাৎ আমার ব্যবসার মাধ্যমে সরকারকে কিছু ইনকাম হতে হবে। সরকার আমাকে একটা ইন্ডাস্ট্রি করার সুযোগ দিয়েছে, আমাকে একটা ইপিজেড করে দিয়েছে, আমাকে বিদ্যুৎ দিয়েছে, আমাকে পানি দিয়েছে, আমাকে গ্যাস দিয়েছে, আমাকে আনুষঙ্গিক আরো অনেক জিনিস যেগুলো আমার দরকার সেগুলো দিয়েছে। সুতরাং সরকারকে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভ্যাট এবং ট্যাক্স দিয়ে সরকারের হাতকে শক্তিশালী করব, এটা আমাদের দায় দায়িত্ব। এবং দায়বদ্ধতা কি? সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকতে হবে, যেরকম অন্যায় বা অবৈধ কোনো কাজ করা যাবে না। কোনো অবৈধ জিনিস, কোনো অনৈতিক জিনিস, কোনো অন্যায় জিনিস, কোনো অন্যায় প্রোডাক্ট, কোনো অবৈধ প্রোডাক্ট আমি বাজারে বেচবো না। আমি ওজনে কম দিব না, কখনোই কোনো অবস্থাতেই আমি ওজনে কম দিব না। এটা আমার ক্রেতাদের প্রতি আমাদের এই ধরনের দায় দায়িত্ব থাকবে। নিম্নমানের পণ্য উৎপাদন ও বিপণন করা, অর্থাৎ আমার পণ্যের গুণগত মান যদি ভালো না হয় তাহলে আমি কাস্টমার ধরে রাখতে পারবো না। এক্ষেত্রে আমি যদি আমাদের টেস্ট খেলার কথা বলি, তাহলে একজন ক্রিকেট প্লেয়ার ওয়ানডে খেলবে না টেস্ট খেলবে, সে কেমন ভাবে খেলবে? যদি ওয়ানডে হয় তাহলে তার খেলা একরকম হবে, আর যদি সে টেস্ট খেলা হয় তাহলে তার খেলা হবে আর এক রকম। অর্থাৎ একজন উদ্যোক্তা বাজারে যখন ইন করে তখন সে বাজার থেকে কি শুধু মুনাফা অর্জন করতে চায়, না বাজারে দীর্ঘদিন টিকে থাকতে চায়? যদি সে বাজারে দীর্ঘদিন টিকে থাকতে চায় তাহলে তাকে নিম্নমানের প্রোডাক্ট দিয়ে সে কখনোই বাজারে টিকে থাকতে পারবে না। তখন তাকে গুণগত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে, তাহলে সে বাজারে টিকে থাকতে পারবে। সরকারের প্রাপ্য কর ফাঁকি না দেওয়া, এটা আমরা আগেই আলোচনা করেছি। পণ্যে ভেজাল না মেশানো বা ক্ষতিকারক কোনো কেমিক্যাল ব্যবহার না করা, এটি নিয়ে আমাদের সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আসার কথা হচ্ছে, আমরা বিগত সময়ে আমাদের মৌসুমী ফলগুলোতে ভিতরে যে ধরনের কেমিক্যাল ইউজ করা হয় সেটির পরিমাণ অনেকাংশে কমে এসেছে বলে আমি মনে করি। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সবাই যদি চেষ্টা করি এবং আমরা কোনো ভেজাল মিশ্রিত খাবার যদি না কিনি, আমরা সিজনাল ফ্রুট যদি মানে প্রিম্যাচুরড ফল কিনি, না কিনি, তাহলে আমরা আমাদের ব্যবসায়ীরা এই পণ্যে ভেজাল দেওয়া থেকেও বিরত থাকবে, কারণ তারা জানবে এই ভেজাল মিশ্রিত পণ্য কেউ কিনবে না। সুতরাং এখানে উদ্যোক্তার অনেক দায় দায়িত্ব আছে। মূল্য বৃদ্ধির লক্ষ্যে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। অর্থাৎ আমরা গত বছর দেখেছি পেঁয়াজের বাজার ৩০০ টাকা। কি এমন ঘটলো যে পেঁয়াজের বাজার ৩০০ টাকা হলো? সুতরাং এটি অসাধু ব্যবসায়ীর একটা প্রতিচ্ছবি, এবং আমরা আগেই বলেছি সত্যিকার সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহীদের মর্যাদা পাবে। সুতরাং আমরা কোনো ধরনের কৃত্রিম সংকট করে বাজারে কোনো পণ্যের দাম বাড়াবো না। শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি ও আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। শ্রমিকরাই হচ্ছে আমার প্রাণ। সুতরাং এই শ্রমিকদের দিয়েই আমি আজকে 10 তলা করেছি, আমি আজকের গাড়ি চড়ি, আমি আজকের বাড়ি করেছি, আমি বিলাসবহুল জীবনযাপন করতে পারি, আমি সমাজের একজন এলিট শ্রেণীর লোক হিসেবে আমি পরিগণিত হয়েছে, সমাজের সব লোক আমার চেনে। এর মূলে রয়েছে আমাদের শ্রমিক কর্মচারী। সুতরাং তাদের ন্যায্য শ্রমিক মজুরি নিশ্চিত করতে হবে, কোনো অবস্থাতে তাদেরকে বঞ্চিত করা যাবে না। জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। এই জনকল্যাণমূলক কাজ কি? আমি একটা মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, এতিমখানা চালালাম, আমার এলাকার স্কুলের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করে দিলাম, আমি ফ্রি চিকিৎসালয় করে দিলাম। এই ধরনের কর্মকাণ্ডে আমাকে অংশগ্রহণ করতে হবে। দরিদ্র এবং মেধাবী শিক্ষিতদের বৃত্তি প্রদান ব্যবস্থা আমরা আগেই বলেছি। সমাজের অসহায়, দুস্থ, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের চাহিদা খুবই সীমিত, তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারলেই তারা খুশি হয়। আপনি ভিক্ষুককে 100 টাকা দিয়ে দেখবেন যে সে কত খুশি হয়। তাকে হোটেলে নিয়ে এক সাজ ভাত খাইয়ে দেখবেন সে কি অবয়ব দৃষ্টিতে আপনার দিকে তাকায়। দেখলে প্রাণটা ভরে যায় যে সে পরিতৃপ্তি সহকারে আপনার কাছ থেকে 100 টাকা নিয়ে হয়তো সে আজকে পেট ভরে বহুদিন পরে দুটো খেতে পেয়েছে। সুতরাং এ সমস্ত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন উদ্যোক্তা হিসাবে আমি মনে করি আমাদের উচিত। এরপরে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, শিল্পোদ্যোগের তত্ত্বসমূহ। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ এই
তত্ত্বকে আমরা ৩ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক তত্ত্ব, আর্থসামাজিক ও সাংস্কৃতিক তত্ত্ব এবং অন্যান্য সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। তো এই মনস্তাত্ত্বিক তত্ত্ব, আর্থসামাজিক ও সাংস্কৃতিক তত্ত্ব এবং অন্যান্য সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমি একটু ছোট করে বলে যাই। মনস্তাত্ত্বিক হলো কি? মানুষের মনের যে একটা বিষয়। অর্থাৎ মানুষ কি চায়? মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি একটা সময় পর্যন্ত চায়। এরপরে মানুষের আর এটা ভালো লাগে না। তখন মানুষ আর্থসামাজিক ও সাংস্কৃতিক তত্ত্ব চায়। এরপরে সেটাও আর ভালো লাগে না। অন্যান্য সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে মানুষ যেতে চায়। তাহলে আমরা দেখি আমাদের এই মনস্তাত্ত্বিক তত্ত্বের মধ্যে কি কি রয়েছে। একটা হচ্ছে কৃতিত্ব অর্জন তত্ত্ব, পদমর্যাদা প্রত্যাহার তত্ত্ব এবং পেরেশানা তত্ত্ব। তো এই ৩টা তত্ত্বের যে বিষয়গুলো আমরা একটা বলি যে কৃতিত্ব অর্জনের তত্ত্ব, অর্থাৎ মানুষ কি চায়? মানুষ চায় হচ্ছে কৃতিত্ব অর্জন করতে, সমাজের অনেক বেশি কৃতিত্ব তার থাকুক, অর্থাৎ সে সমাজে কাজ যেগুলো করতেছে তার একটা ক্রেডিট তার থাকতে হবে। সেই ক্রেডিট যদি তার না থাকে তাহলে সে কাজ করতে চাবে না। এই ক্রেডিট নিতে গেলে তাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। অর্থাৎ কোনো মানুষ যে কাজ করবে তাকে যদি সেই কাজের রিওয়ার্ড দেওয়া না হয় তাহলে সে কখনোই সেই কাজের প্রতি তার স্পৃহা জাগে না। একজন মানুষ কাজ করলো, আমি তাকে বললাম যে কিছুই হয় নাই, তাহলে দেখা যাবে যে তার কাজ করার প্রতি স্পৃহা নষ্ট হয়ে গেল। কিন্তু আমি যদি তাকে বলি যে না এটি ভালো হয়েছে, আরো ভালো করার চেষ্টা করো, তাহলে সে হয়তো বুঝলো যে না, আমার কাজটি হয়েছে, আমাকে আর একটু চেষ্টা করতে হবে। সুতরাং আমরা যদি বলি কৃতিত্ব অর্জনের চাহিদার সূত্রপাত ঘটে শিশুবেলা থেকে, অর্থাৎ একটা পরিবার থেকে এই মানুষের বন্ধন, মানুষের ধর্ম, মানুষের বিশ্বাস, মানুষের মূল্যবোধ, মানুষের আদর্শ এবং একই সাথে বাবা মায়ের সম্পর্কের প্রেক্ষাপটে একটা মানুষের, একটা শিশুর একটা মনোজগৎ তৈরি হয়। যার কারণে আমাদের নেপোলিয়ান সাহেব যে কথা বলেছিলেন যে তুমি আমাকে ভালো মা দাও, আমি তোমাকে ভালো জাতি দেব। একটা শিশু ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করে সেটি সারা জীবন থেকে যায়। যার কারণে আমাদের পিতামাতার সন্তান সম্পর্কে যে অধিক গুরুত্ব দিয়েছেন, আমাদের যে ম্যাকল্যান্ড কৃতিত্ব অর্জনের চাহিদার ক্ষেত্রে পিতামাতার সম্পর্ককে অধিক গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ পিতামাতার কাছ থেকে একটা শিশু ছোটবেলা থেকে যা শিখে আসে সেইটার উপরেই সে ভবিষ্যতে কৃতিত্ব অর্জন করতে চায়। এটাই আমাদের এই তত্ত্বের মূল বক্তব্য। এবং এটা শিশুবেলা থেকেই তৈরি হয়। একজন ব্যক্তি তার পরিবেশের পরিবর্তনের উৎস হিসাবে নিজেকে কিভাবে মূল্যায়ন করবে তার উপর নির্ভর করে তার কৃতিত্ব অর্জনের চাহিদা নির্ভর করে। প্রশিক্ষণের মাধ্যমে এই কৃতিত্ব অর্জনের চাহিদা সম্পন্ন হয় এবং কারো মধ্যে কৃতিত্ব অর্জনের চাহিদা প্রবল থাকলে সে অধিক মুনাফার চেয়ে অর্জনের আনন্দই বেশি পায়। অর্থাৎ আমি একটু আগেই আমরা আলোচনা করেছিলাম যে একটা সময় পর্যন্ত একটা মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি প্রতি চাহিদা থাকে, কিন্তু সেই চাহিদাটা যখন পূরণ হয়ে যায় তখন মানুষের টাকা পয়সা আর ভালো লাগে না। তখন মানুষের ভালো লাগে কি করলে আমার সুনাম হবে, কি করলে আমার ক্রেডিট বাড়বে, কি করলে সমাজের লোক আমাকে বড় চেয়ারটি দিবে, এইটা দেখা যায়। সুতরাং এই এক মনস্তাত্ত্বিক তত্ত্বটা এই কৃতিত্ব অর্জন তত্ত্বের মাধ্যমেই সৃষ্টি হয় এবং এভাবেই এই চাহিদা অর্জনের মধ্য দিয়েই একজন সফল উদ্যোক্তার তৈরি হয়। এরপর যদি আমরা বলি আহ পদমর্যাদা প্রত্যাহার তত্ত্ব। পদমর্যাদা প্রত্যাহার তত্ত্বের ক্ষেত্রে আমাদের একজন বিশিষ্ট এভারেট হ্যাগেন তার শিল্পোদ্যোগ তত্ত্ব গড়ে তোলার জন্য সামাজিক উপাত্ত ব্যবহারের প্রতি উনি গুরুত্ব দিয়েছেন এবং আমাদের বর্তমান সমাজ তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে এবং এই পিছিয়ে থাকা জনগোষ্ঠী তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যতটা উদ্গ্রীব অন্যরা ততটা নয়। অর্থাৎ আমি মাঝে একটা আলোচনায় শেয়ার করছিলাম যে আমাদের সমাজের যারা এলিট শ্রেণী, সমাজের যারা উচ্চ স্তরের লোক, সমাজের যারা মধ্য স্তরের লোক, এদের দ্বারা সমাজের কোনো পরিবর্তন বেসিক্যালি হয়নি। এরা কোনো আন্দোলন সংগ্রামে সফলতা অর্জন করতে পারেনি। সমাজের সবসময় সুবিধা বঞ্চিত মানুষরাই এই সমাজের পরিবর্তন করেছে, তাদের দ্বারাই সমাজের সংস্কারমূলক কর্মকাণ্ডগুলো ঘটেছে। আমি যদি মহিলাদের কথা বলি, আজকের মহিলারা অনেক বেশি এগিয়ে এসছে। কি কারণে? তারা অবহেলিত ছিল, তাদেরকে ঘরে বাইরে যেতে দেওয়া হতো না, তাদের দ্বারা কিছু হবে এটা চিন্তা করতো না। সুতরাং এই পিছিয়ে পড়া মহিলাদের দিয়েই, যেহেতু সমাজে তাদের কোনো মর্যাদা ছিল না, সংসারে তাদের কোনো মর্যাদা ছিল না, পরিবারে তাদের কোনো মর্যাদা ছিল না,
সংসারে তাদের কাজের কোনো মূল্যায়ন ছিল না, সমাজের কোনো মানুষ তাকে সম্মান করতো না, ইভেন দ্যাট তার পিতামাতা, ভাই বোন, তার স্বামী স্বামী কেউই তাদেরকে সম্মান করতো না। সুতরাং তাদের প্রয়োজনে তারা বেরিয়ে এসেছে এবং তারা তাদের এই পদমর্যাদা প্রত্যাহার তত্ত্বের মধ্য দিয়েই তারা এই সমাজে এগিয়ে এসেছে এবং তাদের হাত ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং এটি হয়েছে কি শক্তি প্রয়োগের মাধ্যমে হয়, মূল্যবোধ এবং বিশ্বাসকে অস্বীকার করার মাধ্যমে হয়, অপরের অর্থনৈতিক প্রত্যাব বৃদ্ধি এবং নিজের ক্ষমতা হ্রাসের মাধ্যমে হয়, এবং অভিবাসনের নতুন সমাজে প্রবেশের কারণে হয়। অর্থাৎ আমরা যেটা বললাম এটা হলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ স্ত্রী স্বামীকে পিটায় নাকি স্বামী স্ত্রীকে পিটায়। এটা যদি আমরা বলি তাহলে দেখা যায় যে একটা স্ত্রী মার খেতে 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 তার পুরা জিনিসটা চেঞ্জ হয়ে যায়, তার মেন্টালিটি ভেঙে যায়, তখন সে নিজেকে বাঁচার জন্য শক্তি প্রয়োগ করতে চায়। এবং কারোর মূল্যবোধ এবং অবিশ্বাস, অর্থাৎ সমাজের সব মানুষ যদি তাকে হেয় করে, তাকে যদি কোনো মর্যাদা না দেয়, তখন সেটা থেকেই তার এই পদমর্যাদা প্রত্যাহারের তত্ত্ব চলে আসছে এবং সব সে ছেড়ে দিয়েই বাইরের জগতে চলে আসে এবং তার দ্বারাই সমাজে তখন অনেক কিছু পরিবর্তন হয়। এরপরে আমরা আসি প্রেষণা তত্ত্ব। প্রেষণা তত্ত্ব আমরা সামান্য একটু কথা বলেছি এর আগে, যে আমাদের সবসময় আমাদের টাকা, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের ব্যাংক ব্যালেন্স সবকিছু ভালো লাগে না। অর্থাৎ একটা মানুষ তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনে যেতে চায়। এখানে যে মাসলোর চাহিদা সোপানের কথা আমরা বলতে পারি, প্রথম স্তরে একটা মানুষের বেসিক নিড, অর্থাৎ আমার দরকার কি অন্ন বস্ত্র বাসস্থান। আগে মানুষের খাবারের দরকার, তারপর বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য। এটা যখন মানুষ পেয়ে যায় তখন মানুষ দেখে আমার নিরাপত্তার দরকার। আমাদের জব সিকিউরিটি যদি থাকে তাহলে আমরা কম টাকায় চাকরি করতে চাই, যার কারণে সমাজের অনেক মানুষ সরকারি চাকরির দিকে ঝুঁকছে। এবং একটা সময় পরে আমরা দেখছি কোভিড-19 মাধ্যমে যে সরকারি কর্মচারীরা, কর্মকর্তারা কত বেশি লাভবান। বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা পরিপূর্ণভাবে বেতনও পায় না এবং অনেকে চাকরিও নাই, তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সুতরাং মানুষের যখন বেসিক চাহিদা পূরণ হয়ে যায় তখন মানুষের কিছু নিরাপত্তার চাহিদা আসে। সেই নিরাপত্তা যখন মানুষ পরিপূর্ণ করে ফেলে তখন দেখা যায় মানুষের সামাজিক চাহিদা, ওই যেটা বলা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। আমি টাকা চাই না, আমি চেয়ারম্যান হতে চাই, আমি এমপি হতে চাই, আমি মন্ত্রী হতে চাই। এভাবে করে দিয়েই মানুষের এই যে মাসলোর চাহিদা সোপান, এই সোপানের মধ্য দিয়ে একটা মানুষ আত্মতৃপ্তি পেতে চায়। এরপরে কি মানুষের আত্মতৃপ্তির চাহিদা, মানুষ নিজে খুশি হয়। একসময় মানুষ নিজে খেয়ে খুশি হতো, এখন অনেক মানুষ অন্যকে খাওয়ায় খুশি হয়, অন্যকে খাওয়ায় তৃপ্তি পায়। এরপরে মানুষ সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাতে চায়। আমরা যদি আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি, তাহলে দেখেন উনি নোবেল শান্তি পুরস্কার পেলেন, বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে সম্মানজনক পুরস্কার। তার মধ্য দিয়েও উনি ওনার সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাতে পারেননি। এরপরেও উনি রাজনীতি করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন। তাহলে রাজনীতি করলে কি হবে, উনি হয়তো বাংলাদেশের সফল রাজনীতিবিদ হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। তখন হয়তো মনে হতো উনিও সফল নন, তখন মনে হতো যে না, আমি গোটা এশিয়ায় আহ কি বলে আমি মাতব্বরি করব। আবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তার কথায় হয়তো গোটা বিশ্ব চলে, তাতেও সে হয়তো খুশি না। সুতরাং কোনো মানুষই, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও মাসলোর চাহিদা সোপানে বলা হয়েছে মানুষের আত্মপ্রতিষ্ঠার চাহিদা, কিন্তু মানুষ কখনোই এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাতে পারে বলে আমি মনে করি না। এরপরে আমাদের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক তত্ত্বের কথা বলা হয়েছে। এখানে আমরা একটু দেখি আর্থসামাজিক সাংস্কৃতিক তত্ত্বের ভিতরে আমাদের সুম্পিটারের প্রবৃদ্ধি তত্ত্ব, ম্যাক্স ওয়েবার তত্ত্ব, সামাজিক ঐক্য বা সংহতি সাধন, আমাদের নিরাপত্তা, রিক্সের শিল্পোদ্যোগ তত্ত্ব এবং নৃতাত্ত্বিক তত্ত্ব। তো এখানে সুপিটারের যে প্রবৃদ্ধি তত্ত্বের ভিতরে বলা হচ্ছে বিংশ শতাব্দীর অর্থনীতিবিদ জোসেফ সুপিটার 1911 সালের অর্থনৈতিক উন্নয়নে যে তত্ত্বটি প্রদান করেন সেটি এই প্রবৃদ্ধি তত্ত্ব নামে পরিচিতি লাভ করে। এবং এই তত্ত্বে কয়েকটি মূল বিষয় তিনি চিহ্নিত করেছেন, সেটি হচ্ছে অর্থনীতি চক্রাকার প্রবাহের মধ্য দিয়ে স্থিতিশীল থাকে, অর্থাৎ একটা সাইক্লিক অর্ডার।
অর্থাৎ একটা 10 টাকা যদি আমি কাউকে দেই, সেই 10 টাকা হয়তো 10 গুণ হয়ে তার সুবিধা ভোগ করে বা সমাজের লোকজন সুবিধা ভোগ করে। অর্থাৎ আমি যদি 1000 টাকা ইনকাম করি, এই টাকার উপরে আরো বহু লোক নির্ভরশীল। সেটা উনি বুঝাতে চেয়েছেন। 2 নম্বরে বলা হচ্ছে উদ্যোক্তাদের বুদ্ধি থাকলেই চলবে, তার মূলধন থাকার প্রয়োজন নেই। আমি অনেক মানুষ দেখেছি ছোটবেলা থেকে যাদের কোনো ক্যাপিটাল নাই, কিন্তু বাজারে যেয়ে তারা ব্যবসা করে চলে আসতেছে। কিভাবে? যে বাজারে যেয়ে হয়তো সে একটা কলার খাদি কিনলো 60 টাকা দিয়ে, তার কিন্তু কোনো পুঁজি নাই। যার কাছ থেকে কিনলো তাকে বলল, ভাই একটু ঘুরিয়ে আসেন। সে একটু ঘুরে আসলো, এর মধ্যে হয়তো সে 65 টাকা বিক্রি করে দিল। সে ফিরে আসলে তাকে 60 টাকা দিল, 5 টাকা তার লাভ থাকলো। এভাবে করে নিয়েই আমি ছোটবেলা থেকে দেখেছি অনেক মানুষকে আমাদের গ্রামে, যারা বিনা পুঁজিতে, বিনা হাতে, বিনা টাকায় বাজারে যায়, খালি হাতে বা শূন্য হাতে বাজারে যায়। সে বাজারে 3-4 ঘন্টা থেকে ব্যবসা বাণিজ্য করে 200-300 টাকা লাভ করে বাড়ি আসে। সুতরাং বুদ্ধি থাকলেই আমার চলবে, ক্যাপিটাল কোনো বিষয় না। এবং আমরা ব্যবসা করতে যে মনে করি ক্যাপিটাল কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে মানুষের মনোবল, মানুষের দূরদর্শিতা, মানুষের বুদ্ধি। এটি আমাদের এই সুপিটার সাহেব বলেছেন। এরপরে উনি বলেছেন এমন পণ্য বা সেবা উদ্ভাবন করতে হবে যা ইতিপূর্বে পাওয়া যায়নি। অর্থাৎ অলওয়েজ ক্রিয়েটিভিটি। আমাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে যেরকম বলা হচ্ছে সবসময় এক ধাপ এগিয়ে চলতে হবে। এরপরে বলা হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়া, এটিও হতে হবে নতুন, এবং কোন উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করলে আমি সর্বাপেক্ষা লাভবান হব, আমাকে সেই উৎসটা খুঁজে বের করতে হবে। উৎপাদিত পণ্যের বাজার দখল করতে হবে, দখলকৃত বাজার ধরে রাখতে হবে, নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হবে, যাতে আমি দীর্ঘকাল বাজারে টিকে থাকতে পারি। আমার মুনাফা অর্জন মুখ্য নয়, বাজারে টিকে থাকাটাই মুখ্য। আমি যদি বাজারে টিকে থাকতে পারি, মুনাফা আমার এমনিতেই আসবে। এবং নতুন সংগঠন সৃষ্টি করতে হবে, এটি উনি বলেছেন। দ্বিতীয় পর্যায়ে ম্যাক্স ওয়েবার বলছে, জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার ব্যবসা উদ্যোগের উপর একটা নতুন ধারণা প্রদান করেছেন। তার মতে শিল্প উদ্যোগ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির একটা সার বস্তু। তিনি মনে করেন পুঁজি যখন সীমাহীনভাবে সঞ্চয় এবং প্রবৃদ্ধির পথে যাত্রা করে, তখন বিনিয়োগ ও উৎপাদনের ইচ্ছাও সীমাহীন হয়ে পড়ে। তিনি উদ্যোক্তা বিষয়ের ম্যাক্স ওয়েবারের কতগুলো যুক্তি দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে শিল্প উদ্যোগ প্রোটেস্টবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলছেন কাজের ভালো গুণটির উপর গুরুত্ব প্রদান করতে। অর্থাৎ এখানে কোয়ান্টিটি বিষয় না, কোয়ালিটি আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদের এডুকেশনের কথা যদি বলি, আমাদের এনলার্জমেন্ট এডুকেশন, আমাদের দেশের অনেক লোক শিক্ষিত, কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন পাচ্ছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমাদের কোয়ালিটি ডেভেলপ করতে হবে, আমাদের শিক্ষার কোয়ালিটির দিকে খেয়াল করতে হবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র পড়ে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন ছাত্র, কোয়ালিটি সম্পন্ন শিক্ষক আমরা এখনো আমাদের অনেক ঘাটতি আছে বলে আমি মনে করি। কাজ থেকে প্রাপ্ত মুনাফার ঈশ্বর কর্তৃক প্রদত্ত আশীর্বাদ স্বরূপ আমাদের খোদা তাআলার পথে সর্ব অবস্থায় বিশ্বাস করতে হবে। কিন্তু তাই বলে বসে থাকলে চলবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ কখনোই কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজেরা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। মুনাফা অর্জিত হবে, সেটা সবসময় রিইনভেস্টমেন্টের জন্য আমাকে রাখতে হবে। অর্থাৎ মুনাফা যা হবে আমি এটা পুনঃ বিনিয়োগে চলে যাব। বহু বছর ধরে এই কর্মকাণ্ড পুঁজিবাদের ভিত্তি তৈরি করবে, এটা উনি বলছেন। এরপরে বলা হচ্ছে সামাজিক ঐক্য বা সংহতি সাধন। সামাজিক ঐক্য এবং সংহতি সাধন যদি আমি করতে না পারি তাহলে হবে না। অর্থাৎ সমাজের ভিতরে ঐক্য সৃষ্টি করতে হবে। সমাজের দুস্থ অসহায় মানুষদের নিয়েই আমার এই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তাদেরকে যদি আমি অর্গানাইজড করতে পারি, তাহলে আমি তাদের দিয়েই অনেক কাজ করতে পারবো। তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রিক্সের শিল্পোদ্যোগ তত্ত্ব, উনি কি তত্ত্বে কি বলেছেন? আমাদের ফ্রেডারিক ডব্লিউ রিক্স 1964 সালে প্রকাশিত একটা গ্রন্থে ব্যবসা উদ্যোগ বিষয়ে একটা তত্ত্ব প্রদর্শন করেন, যা ব্যাপকভাবে পরিচিত না হলেও বিশেষ বিবেচনার দাবি রাখে। তার তত্ত্বে 3 ধরনের সমাজের কথা বলা হয়েছে। একটা হচ্ছে দ্রবীভূত সমাজ, একটা হচ্ছে ভঙ্গুর সমাজ, আর একটা হচ্ছে দর্পণ জাতীয় সমাজ। দ্রবীভূত সমাজ হচ্ছে গুলিয়ে যাওয়া সমাজ। এর বলছে ভঙ্গুর, ভেঙে যাওয়া সমাজ, যে সমাজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, সেই 3 সমাজের কথা বলেছেন। এবং দর্পণ জাতীয় সমাজের কথা বলেছেন, যে সমাজ ব্যবস্থা আমাদের সামনে আয়না হিসেবে দাঁড়ায়। এরপরে আমরা পরবর্তী স্লাইডে দেখি
আমাদের অন্যান্য সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে আমাদের ব্যবসা উদ্যোক্তার উদ্যোগের বৈধতা, সামাজিক চলমানতা, সামাজিক প্রান্তিকতা, সামাজিক সংহতি বা ঐক্য, নিরাপত্তা এবং সামাজিক সন্তুষ্টি। অবৈধ কোনো ব্যবসা, আমাদের বলছে ব্যবসা উদ্যোগের বৈধতা, অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনেই আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে। আমি সমাজে ব্যবসা করব, আমি সরকারকে ট্যাক্স দিব না, হবে না। আমি ট্রেড লাইসেন্স নিব না, হবে না। সুতরাং সবকিছু দেশের পরিচালিত আইন মেনে আমাকে বৈধ ব্যবসা করতে হবে, কোনো অবৈধ ব্যবসা আমার করা যাবে না। এবার বলছে সামাজিক চলমানতা, অর্থাৎ সমাজে কি চলে। সামাজিক চলমানতা বলতে সমাজের মানুষের অবস্থানগত এবং স্থানগত চলমানতাকে বোঝানো হয়েছে। সামাজিক চলমানতার বিষয়ে তিন ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের দেখতে পাওয়া যায়। এখানে আমরা দেখি যে আমাদের বাস্তব উদ্যোগ কর্মকে সহায়তা করে চলমানতার সম্ভাবনা থাকতে হবে এবং প্রথম দুটির সংমিশ্রণ হতে তৃতীয়টি। তারপর হচ্ছে সামাজিক প্রান্তিকতা, অর্থাৎ ব্রোজেন, আমাদের ডানলপ এবং হার্বিসন, মায়ারাজ সহ আরেক দল সমাজতত্ত্ববিদ মনে করেন যে সমাজের প্রান্তে অবস্থিত গোষ্ঠীগুলো ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। আমরা আগেই বলেছি, অর্থাৎ সমাজের যারা ক্ষুদ্র মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, তাদেরকে অর্গানাইজ করতে পারলে এ সমাজের অনেক কিছুই করা সম্ভব হয়। এবং এই সমাজে অবস্থানরত এবং দুটি সমাজ, অর্থাৎ বিশেষত একটি বিশেষ সমাজ এবং দুই হলো সীমান্ত অবস্থানরত সমাজ, এর মাঝামাঝি যারা অবস্থান করেছে তারা উদ্যোক্তা মূলত আচরণ করতে বেশি সন্তুষ্ট হয়। তাদের মতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, জাতিগত অথবা অভিবাসী সংখ্যালঘু গোষ্ঠীদের থেকে উদ্ভাবিত সমাজের প্রান্তে অবস্থানরত গোষ্ঠী তাদের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করে থাকে এবং এ ধরনের মনস্তাত্ত্বিক অবস্থান থেকেই তাদের কাছে ব্যবসা উদ্যোগ এক আকর্ষণীয় বিকল্প হয়ে দাঁড়ায়। সুতরাং দেখা যাচ্ছে সামাজিক প্রান্তিকতাও আমাদের জন্য এই মনস্তাত্ত্বিক বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলছে সামাজিক সংহতি, সমাজের বিভিন্ন স্তরে অবস্থিত মানুষের মধ্যে বিচ্ছিন্নতা নাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমঝোতা শিল্প উদ্যোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই সামাজিক প্রান্তিক ধারণার বিপরীত দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে ব্যক্তি বা সমাজের সাথে পরিচালিত সমাজের একটা বিচ্ছিন্নতা বা দূরত্ব তৈরি হয় এবং ব্যবসা উদ্যোগ প্রসার লাভ করতে পারে না। সুতরাং আমরা এই সংহতি সৃষ্টি করতে পারি যদি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে, প্রান্তিক সমাজের মধ্যে নয়। উদ্যোক্তাদের সাথে বৃহৎ সমাজেরও সংহতি তৈরি করতে হবে, অর্থাৎ যারা উদ্যোক্তা তাদের সাথে বসে যদি আমি বৃহৎ সমাজেরও সংহতি করিয়ে দিতে পারি, তাহলেও আমাদের এই সমাজের পরিবর্তন হবে। তারপরে বলা হচ্ছে নিরাপত্তা বিধান করতে হবে সমাজের মানুষের। নিরাপত্তা বলতে আর্থিক এবং অনার্থিক দুই ধরনের নিরাপত্তাকে বোঝায়। আমরা নিরাপত্তা বলতে বুঝি মনে হয় জীবনের নিরাপত্তা, না। আমি এই মুহূর্তে আমাদের সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের একটা প্রোগ্রামের কথা মনে পড়লো। সেই প্রোগ্রামে একজন মহিলা বলেছিলেন, মাননীয় মেয়র মহোদয়, আপনাকে তিলোত্তমা নগরী তৈরি করতে হবে না। আমি একজন মহিলা, আমি রাত ৩টার সময় ধানমন্ডি থেকে গুলশানে হেঁটে যাব, আমার কোনো ডিস্টার্ব হবে না, এই নিরাপত্তাটুকু আমাকে বিধান করে দেন। তাহলেই আমি আমার জায়গা থেকেই আমি অনেক কিছু করে নিতে পারবো। এটি হলো আমাদের এক ধরনের নিরাপত্তা, অর্থাৎ এটি আর্থিক নিরাপত্তা নয়, এটি অনার্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা হলো কি, একজন কর্মচারী আপনার প্রতিষ্ঠানে কাজ করে, সুতরাং তার মিনিমাম যে খাওয়া পড়াটুকুর জন্য যত টাকা লাগে ততটুকু বেতন তাকে দিতে হবে, তা না হলে সে আপনার প্রতিষ্ঠানে ভালোভাবে ভালো মন মানসিকতা নিয়ে সেবা দিতে পারবে না। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের সামাজিক, রাজনৈতিক, নৈতিক নিরাপত্তার বিষয়টিও আমাদের এই সামাজিক নিরাপত্তার মধ্যেই আছে। এরপর বলছে যে সামাজিক সন্তুষ্টি। সামাজিক সন্তুষ্টি বলতে বোঝায় সমাজের অন্যান্য প্রভাব বিস্তারকারী ওইসব উপাদান যা মানুষের মধ্যে একটা বড় স্বস্তিকর অবস্থার সৃষ্টি করে দেয়। অর্থাৎ আমি যে সমাজে বসবাস করব সেই সমাজে আমার নিরাপত্তা রয়েছে, এই সমাজে আমার চলমানতা রয়েছে, এই সমাজে আমার মূল্যবোধ রয়েছে, এই সমাজে আমার বৈধতা রয়েছে, সমাজের মানুষের মধ্যে আমার গ্রহণযোগ্যতা রয়েছে। এই সবই যদি থাকে তাহলে আমি সেই সমাজের প্রতি সন্তুষ্ট থাকব এবং এই সমাজের জন্য কিছু করা এবং
এই সৃজনশীল করা এবং সৃজনশীলতাই ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে সহায়ক পরিবেশ আমাকে নিশ্চিত করে দেয়। এরপরে বলা হচ্ছে ব্যবসা উদ্যোগের প্রস্তাবিত মডেল। এখানে বলছে, আমরা একটু শেষের দিকে চলে আসছি আমাদের লেকচারের। উদ্যোগ সহায়ক পরিবেশ, অর্থাৎ যিনি উদ্যোগ গ্রহণ করবেন তার উদ্যোগ গ্রহণ করার জন্য যে সমস্ত সহায়তা বা সহায়ক পরিবেশ দরকার, অনুকূল প্রতিকূল মিলায়ে যে অনুকূল পরিবেশ, সেটি সৃষ্টি করতে না পারলে আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো না। এ বলছে উদ্যোগশীল আচরণ, উদ্যোগ কৌশল এবং উদ্যোগ ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে মানুষের আচরণ থাকতে হবে, কৌশল থাকতে হবে এবং ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা ব্যবস্থাপনা বলতে যে বলছি ম্যানেজমেন্ট ইটসেলফ এ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট নিজেই একটা ব্যবস্থাপনা। সুতরাং এই যে প্রস্তাবিত মডেলের 4টা পয়েন্ট, এরপরে আরো আছে উদ্যোগের ফলাফল, অভ্যন্তরীণ ও বাহ্যিক ফলাফল, আকাঙ্ক্ষা ও প্রাপ্ত ফলাফলের মধ্যে তুলনা এবং বাস্তবায়ন প্রক্রিয়া মূল্যায়ন এবং নতুন কর্মপন্থা গ্রহণ। তো আমরা উদ্যোগ ফলাফল, অভ্যন্তরীণ বাহ্যিক ফলাফল অর্থাৎ ইন্টারনাল এক্সটার্নাল, এই সবকিছুর মধ্য দিয়ে কম্পেয়ার করে এই বাস্তবায়ন প্রক্রিয়া আমাদেরকে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমরা যে কাজটি করব সেই কাজটি মূল্যায়ন করে যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটা গ্রহণ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আবার রিসাপল করে নতুন কর্মপন্থা সৃষ্টি করে আমাদেরকে চলতে হবে। এরপরে আমাদেরকে বলা হচ্ছে শিল্প উদ্যোগের মডেল কি। শিল্প উদ্যোগের মডেলকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? আমাদের ক শ্রেণীতে রয়েছে শিল্প উদ্যোগ মডেলের ভিত্তিতে, এর মধ্যে রয়েছে মূলধন, আমরা আগে আলোচনা করেছি আর্থিক ভিত্তি, আমরা আলোচনা করেছি শিক্ষা এবং প্রশিক্ষণ। অর্থাৎ আমরা শুধু পুঁথিগত শিক্ষা শিক্ষিত হচ্ছি, কিন্তু সেটার উপর যদি আমরা ট্রেন্ড আপ না হই তাহলে আমরা কখনোই ভালো ফল লাভ করতে পারবো না। দক্ষ অবকাঠামো, অর্থাৎ একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে ধরনের অবকাঠামো দরকার, ঘর বাড়ি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ বিদ্যুৎ গ্যাস পানি, এগুলো আমাদেরকে মানে অ্যাভেলেবল থাকতে হবে। আইন কানুন, যথাযথ আইন কানুন আমাদেরকে থাকতে হবে, কর ব্যবস্থা থাকতে হবে। গবেষণা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের এই সমাজে আমাদের শিল্প উদ্যোগ মডেলের ক্ষেত্রে যদি আমাদের রিসার্চ না থাকে তাহলে আমাদের হবে না। আমাদের রিসার্চ থাকতে হবে। প্রতিষ্ঠান এলাকা, যে এলাকায় আমার প্রতিষ্ঠান গড়ে উঠতে হবে সেই এলাকায় আমার যে লজিস্টিক সাপোর্ট গুলো থাকতে হবে, তার র মেটেরিয়াল থাকতে হবে, তার ম্যান পাওয়ার থাকতে হবে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং পিপিপি বলা হচ্ছে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সব কাজ সরকার করবে এটা হতে পারে না, সব কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব না। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের উচ্চাভিলাষী কিছু উদ্যোক্তা রয়েছে। এই উচ্চাভিলাষী উদ্যোক্তাদের মধ্যে বলা হচ্ছে কি তিনটা, একটা হচ্ছে ত্যাগী, একটা হচ্ছে পরিশ্রমী, আর একটা হচ্ছে জ্ঞানী। আমরা বলেছি এ ধরনের উদ্যোক্তারা কর্মীদের সাথে মিলেমিশে কাজ করে। তাহলে কি হলো যে উচ্চাভিলাষী উদ্যোক্তা বলতে ত্যাগী, পরিশ্রমী এবং জ্ঞানী এই তিন গুণ বিশিষ্ট উদ্যোক্তাকে বোঝায়। তার মানে কি একজন উদ্যোক্তা ত্যাগী হবে, সে নিজে পরিশ্রম করবে এবং সে জ্ঞানী হবে। তাহলে যদি হয় এই গুণ, এরা সাধারণত বিশ্ববিদ্যালয়, কর্পোরেশন, গবেষণা প্রতিষ্ঠান এবং সাধারণ সমাজ বা গোষ্ঠী থেকে উদ্ভূত হয়। এ ধরনের উদ্যোক্তা শুধু বিনিয়োগকারী হিসাবে নতুন প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়ে আসে। নতুন নতুন প্রতিষ্ঠান, সহযোগিতামূলক স্বীকৃতি, সহযোগিতামূলক উৎপাদনের মধ্যে রয়েছে গবেষণার সুবিধা, অর্থাৎ আমি গবেষণার বিজ্ঞান প্রযুক্তি চর্চা ইত্যাদিকে বোঝানো হয়েছে। উদ্যোক্তা লক্ষ্যের জন্য আগ্রহী হতে হলে এসব সুবিধা নিশ্চিত করা বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যার উদ্যোগ গ্রহণে আগ্রহী এবং এতদ সংক্রান্ত জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ দিতে হবে। যিনি উদ্যোগ গ্রহণ করবেন তিনি যদি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে অংশগ্রহণ করতে না পারেন, বিশ্ববিদ্যালয় যদি সেই সুযোগ সুবিধা তাকে না দেয়, তাহলে একজন উদ্যোক্তাকে আমরা সফল উদ্যোক্তা হিসাবে দেখতে পাবো না। এরপরে বলা হচ্ছে সরকার, সরকারকে প্রযুক্তি স্থানান্তর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, নতুন নতুন অনুসন্ধান করতে হবে এবং শিল্পোদ্যোগ সম্পর্কে জনগণকে ধারণা দিতে হবে। কর্পোরেশনের কথা বলা হয়েছে। কর্পোরেশন হলো নতুন পণ্য এবং সেবা এটা আবিষ্কার করবে, যেটি সে উদ্যোক্তাকে সহযোগিতা করবে। এবং বেসরকারি গ্রুপ, হিসাব রক্ষণ কর্মকর্তা, অ্যাটর্নি এবং অন্যান্য সেবাদানকারী যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সেই বেসরকারি পর্যায়ে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করবে। এরপর বলছে ভেঞ্চার ইনকিউবেটর। ইনকিউবেটর শব্দটি দেখলেই আমরা বুঝতে পারি, অর্থাৎ একটা
বাচ্চাকে যখন প্রিমেচুর বাচ্চা প্রসব করে তখন তাকে ইনকিউবেটরে রাখা হয়, অর্থাৎ ওটাও এক ধরনের ইন্টেনসিভ কেয়ার। অর্থাৎ সে মায়ের রেহেমের ভিতরে যেভাবে থাকে সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া। সুতরাং উদ্যোক্তাকে সেরকম একটা পরিবেশ যদি আমরা সৃষ্টি করে দিতে না পারি, তাহলে আমরা একজন সফল উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো না। এর জন্য কি দালান কোঠা এবং গবেষণাগার তৈরি করতে হবে, সেবা প্রদানে অংশগ্রহণ করতে হবে, গ্রন্থাগার এবং কম্পিউটারের সুযোগ সুবিধা থাকতে হবে, দক্ষ পরামর্শক থাকতে হবে এবং ব্যয়হীন বা কম ব্যয় শ্রম দিতে হবে, অর্থায়নের উৎস থাকতে হবে, নেটওয়ার্ক ভালো থাকতে হবে। নতুন কারবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে, এরপরে বলা হচ্ছে নতুন নতুন কারবার প্রতিষ্ঠান। নতুন নতুন কারবারের ক্ষেত্রে আমরা একটি উদাহরণ নিয়ে আসছি, ডিম থেকে মুরগির বাচ্চা ফুটে হাঁটা শুরু করে। অর্থাৎ একজন উদ্যোক্তা যে সমস্ত উপাদানগুলোর কথা আমরা বলেছি সেইগুলোর সংমিশ্রণে একটা ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসাটা হাঁটি হাঁটি পা পা করে একদিন বড় ব্যবসায় পরিণত হয়। আমাদের প্রাপ্তি কি? আমরা এতগুলো যে কাজ করব, এই কাজগুলোর ভিতর থেকে আমাদের প্রাপ্তি কি? আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, আমাদের সমাজের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আমাদের মুনাফার্জন বৃদ্ধি পাবে, করের আওতা বাড়বে, মানুষের মর্যাদা বাড়বে, আমাদের প্রযুক্তি আরো উন্নতি হবে এবং বিনিয়োগের সুযোগ সুবিধা আমাদের বাড়বে। আমরা এই লেকচারের জন্য যে সমস্ত বইকে রেফারেন্স হিসেবে নিয়ে এসেছি সেগুলো আমরা দেখালাম। শিল্পোদ্যোগ অধ্যাপক আজিজ স্যারের বই, শিল্পোদ্যোগ রেজাউল করিম স্যার, শিল্পোদ্যোগ শাহ আলম এবং ডক্টর ইয়ার খান এবং এসকে কাঙ্কা। এছাড়াও আমরা ইন্টারনেটের সাহায্যেও কিছু নিয়েছি। আমরা আমাদের আজকের ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এই ক্লাসের শেষ পর্যায়ে আমি একটু বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই ক্লাসের জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন, এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কিছুটা হলেও যে উপকার হবে, কল্যাণ হবে, তাদের লাভ হবে, তারা তাদের যে লেখাপড়ার গতি ফিরে পাবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তী ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে আয়োজিত ভিডিও ক্লাসের পরবর্তী ক্লাসে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই দ্বিতীয় লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।